তো আমরা এবার ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে পড়ব। ফাইব্রয়েড ইজ দ্য মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য ইউটেরাস। তো ফাইব্রয়েড হচ্ছে বিনাইন টিউমার অফ দ্য ইউটেরাস এবং এটা মোস্ট কমন। মেনলি এটা স্মুথ মাসেল এবং ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। তাহলে স্মুথ মাসেল এবং ফাইব্রাস কানেকটিভ টিস্যু এই দুটা দিয়ে তৈরি, কম্পোজড অফ স্মুথ মাসেল এন্ড ফাইব্রাস কানেকটিভ টিস্যু। তাহলে আমরা বলতে পারি স্মুথ মাসেলের টিউমার কি লিওমায়োমা, আর ফাইব্রাস কানেকটিভ টিস্যুর জন্য কি আছে ফাইব্রোমা। তাহলে লিওমায়োমা প্লাস ফাইব্রোমা মিলে হচ্ছে ফাইব্রয়েড। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে তো বললাম যে মোস্ট কমন টিউমার অফ দ্য ইউটেরাস, আর এটা মোস্ট কমন বিনাইন সলিড টিউমার ইন ফিমেল, more common in nulliparous and have in those having one child infertility. আচ্ছা, এখন এই জিনিসটা যদি আমি একটু বুঝতে চাই যে কি বলেছে এখানে, যে ওয়ান চাইল্ড যে ইনফার্টিলিটির কথা বলেছে। দেখো, যে সমস্ত পেশেন্ট নালিপেরাস মানে যাদের হচ্ছে দেখা যায় যে বেবি হয়নি, হুম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রোজেনের এক্সপোজারটা বেশি হয়। ঠিক আছে, যে প্রতি মাসে সাইকেল হচ্ছে, বাট প্রেগনেন্সির সময় তো সাইকেলটা হয় না, সাইকেলটা অফ থাকে, তাই না, মেনস্ট্রুয়েশনটা। তো ইস্ট্রোজেন এক্সপোজার বেশি হয় এবং ওয়ান চাইল্ডের ক্ষেত্রেও দেখা যাবে যে ইস্ট্রোজেন এক্সপোজারটা তুলনামূলক বেশি হবে, তাই না, ওয়ান চাইল্ডে তো বেশি হবেই। তো সেই কারণে ওদের যে ফাইব্রয়েড হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তো যেটা আমি বললাম যে এখন অনেকের মাথায় এই জিনিসটা আসতে পারে যে প্রেগনেন্সির সময়ও তো ইস্ট্রোজেন থাকে, প্রেগনেন্সির সময় তো ইস্ট্রোজেন থাকে এবং যথেষ্ট অনেক বেশি পরিমাণে থাকে, তাই না, এমন না যে প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন থাকে না। প্রেগনেন্সির সময় যেটা হয়, আমাদের প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটাই থাকে, বাট প্রোজেস্টেরনটা আপার হ্যান্ডে থাকে, প্রোজেস্টেরন ডমিনেন্স থাকে এবং প্রোজেস্টেরনটা এখানে প্রোটেক্টিভ রোল প্লে করে। আর প্রেগনেন্সি একটা কন্টিনিউয়াস এক্সপোজার, এখানে এই যে তোমার মিনস্ট্রুয়াল সাইকেলের মতো সাইক্লিক্যাল রিপিটেড স্টিমুলেশন হয় না। তো আমাদের যে যেটা যেটা হচ্ছে মিনস্ট্রুয়াল সাইকেলে যেটা হয়, প্রতি মাসে বারবার সাইক্লিক্যাল একটা ইস্ট্রোজেন রাইজ হয় ওভুলেশনের আগে, এবং অনেক বছর ধরে ইউটেরাইন স্মুথ মাসেল বারবার ইস্ট্রোজেনের স্টিমুলাস পায়। এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় হয়, ঠিক আছে। তারপর আমরা দেখি প্রিডমিনেন্টলি ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি, আচ্ছা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি থাকে, ফাইব্রয়েড টিউমারটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি আছে, মানে দেখা যায় যে ফাইব্রয়েড টিউমারটা ইস্ট্রোজেন এক্সপোজারের উপর ডিপেন্ড করে। যেমন এটা আমরা একটা বললাম যে মিনস্ট্রুয়াল সাইকেল যত বেশি এক্সপোজ হবে তত বেশি এই যে ফাইব্রয়েড টিউমারটা ডেভেলপ করবে। প্রেগনেন্সিতে যে ব্রেক ফ্রম দ্য সাইকেল হয় তা প্রেগনেন্সিতে তুলনামূলক হচ্ছে কম হয়, মানে প্রেগনেন্ট যতবার হবে মহিলা তত চান্সেস কম থাকবে ফাইব্রয়েড হওয়ার। আবার একটা মজার জিনিস দেখো, এখানে কত রকমের টুইস্ট আছে। গ্রোথটা চাইল্ড বিয়ারিং পিরিয়ডে লিমিটেড থাকে, ঠিক আছে, যে ইস্ট্রোজেন এক্সপোজার হচ্ছে সাইক্লিক্যালি ইস্ট্রোজেন রাইজ হচ্ছে, তো তখন একটা লিমিটেড গ্রোথ হতে থাকে। বাট ফাইব্রয়েড হয়ে গেছে অলরেডি, তখন প্রেগনেন্সি যদি ফাইব্রয়েড হওয়ার পর প্রেগনেন্ট যদি হয়, তখন দেখা যাবে কি গ্রোথটা বেড়ে যাবে। কারণ আমরা জানি প্রেগনেন্সির সময় আমাদের যে পেলভিসের যে অর্গানগুলো আছে ওগুলাতে তো ব্লাড সাপ্লাই বেড়ে যায়, সে কারণে যে ভাস্কুলারিটি বেড়ে যাওয়ার কারণে প্রেগনেন্সিতে গ্রোথ বেড়ে যায়। তো দে ডু নট অকার বিফোর মেনার্কি, মেনার্কির আগে হবে না, কারণ মেনার্কির আগে তো ইস্ট্রোজেনের এক্সপোজার হয় না, আর মেনোপজের পরে হবে না, কারণ হচ্ছে এই যে এটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা টিউমার, তাই না। It contains more estrogen receptor than the adjacent myometrium. না, এটা ইস্ট্রোজেন রিসেপ্টর অনেক বেশি পরিমাণে থাকে এই ফাইব্রয়েডের। আচ্ছা, এবার আমরা চলো এই যে এখানে যেটা দেখাইছে এটা হচ্ছে ফাইব্রয়েডের একটা স্ট্রাকচারের মতো, এখানে হচ্ছে বাইরে হচ্ছে ফলস ক্যাপসুল আছে, আচ্ছা, আর হোল্ড অ্যাপিয়ারেন্স থাকে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা চলে যাই এটিওলজিতে। এখানে আমরা তো দেখলাম যে এখানে যে এইজটা 35 থেকে 45, তারপরে নালী প্রাসের জন্য মোর কমন, ঠিক আছে, আর আফ্রিকান ওমেনদের ক্ষেত্রে কমন। এখন ইস্ট্রোজেন যদি এক্সেসিভ স্টিমুলেশন হয়
তার কারণে নিউমাইমা ডেভেলপ করতে পারে। কিভাবে? এটা রিস্ক বেড়ে যায়, নালী পেশি থাকে, দেখা যায় যে আমরা বলেছি যে মেনস্ট্রুয়াল সাইকেলে বারবার একটা সাইক্লিক্যাল স্টিমুলেশন হয় এন্ডোমেট্রিয়ামে। আচ্ছা, অবেসিটি হলে কি হয়? অবেসিটি হলে আমরা জানি অবেসিটিতে দেখা যায় যে ফ্যাট থাকে, ওই ফ্যাটটা হচ্ছে ইস্ট্রোজেন কনভার্ট বেশি করে। তারপর হাইপার এস্ট্রোজেনিক স্ট্রেট অথবা ব্ল্যাক ওমেনদের ক্ষেত্রে ফাইব্রয়েড হওয়ার চান্সেস বেশি থাকে। স্মোকিং বা মাল্টিপ্যাটি যদি হয় তখন রিলিজ তখন স্মোকিং করলে কি হয়? অ্যান্টি ইস্ট্রোজেনিক একটা ইফেক্ট আছে স্মোকিং এর। তারপর আমরা দেখব যে অ্যাসোসিয়েটেড কি কি কন্ডিশন আছে। আচ্ছা, আমরা দেখব কি কি অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে অফ ফাইব্রয়েড ইউটেরাস। তো এখানে আছে হচ্ছে ফলিকুলার সিস্ট অফ দ্য ওভারি। তো এই যে দেখা যায় যে অ্যানোভুলেটরি সাইকেলে ফলিকুলার রাপচার হয় না, ফলিকল এনলার্জ হয়ে ফলিকুলার সিস্ট তৈরি হয়। অ্যান্ড অ্যানোভুলেশন মানে হচ্ছে কর্পাস লুটিয়াম হচ্ছে না, মানে হচ্ছে কি প্রজেস্টেরন কম, তখন আনঅপোজ ইস্ট্রোজেন থাকে। এবং এই যে আনঅপোজ ইস্ট্রোজেন থেকে দেখা যায় যে আলটিমেটলি এরকম অ্যাসোসিয়েটেড ডেভেলপ করতে পারে ফাইব্রয়েডও ইস্ট্রোজেন রেসপন্সিভ, তখন ফাইব্রয়েডও দেখা যায় যে ডেভেলপ হচ্ছে। তারপর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এগুলোও কিন্তু দেখা যায়। ইস্ট্রোজেন কিন্তু এন্ডোমেট্রিয়ামকে স্টিমুলেটেড করে, তাই না? ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামকে প্রলিফারেট করে। এখন প্রোজেস্টেরন যদি না থাকে, অ্যানোভুলেটরি সাইকেল, লুটিয়াল ডিফেক্ট, তখন আনঅপোজ ইস্ট্রোজেনের ডিফেক্ট হাইপারপ্লাসিয়া হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে যেটা বললাম এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওটাও সেম। এন্ডোমেট্রিওসিসে আসি। ইস্ট্রোজেন হচ্ছে এন্ডোমেট্রিয়ামের proliferation-টা মেইনটেইন করে, আমরা এটা আগেই বলেছি। এখন যদি রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন বা মেটাপ্লাসিয়া থেকে এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করে, তাহলে হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স কন্ডিশনে তা ফ্লোরিশ করবে। মানে ফাইব্রয়েড এবং এন্ডোমেট্রিওসিস দুটো অনেক সময় একই সাথে থাকে, কারণ দুটো পেশেন্টই হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, দুটোই হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট ডিসঅর্ডার। এখন এন্ডোমেট্রিয়াম যত proliferation করবে তত রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হয়ে, এখন ধরো হচ্ছে কি হবে, এই যে আমাদের তো রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হয়ে এন্ডোমেট্রিওসিস হলো, তো তখন ওই যে যেই সব জায়গায় হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা ডিপোজিটেড হয়, আমরা তো এন্ডোমেট্রিওসিস পড়ে আসছি, তাই না? যে ইউটেরাইন ক্যাভিটির বাইরে এন্ডোমেট্রিয়ামটা চলে আসছে অন্য কোনো জায়গায়, যেমন ওভারি বা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, এরকম বা যে বাইরে যে কোনো জায়গায় চলে আসছে। তো ওই যে জায়গাগুলোতে চলে আসছে, ওই জায়গাগুলোতে তো হচ্ছে সাইক্লিক্যালি আমরা তো এন্ডোমেট্রিয়াম যখন স্টিমুলাস হয় সেজনের প্রভাবে, তখন কিন্তু ওই জায়গাগুলোতেও হচ্ছে গিয়ে স্টিমুলেশন হয় বা প্রলিফারেশন হয়। তাহলে এই যে এই দুটো প্রসেস, এই সবগুলোর প্রসেসই হচ্ছে কি ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা প্যাথোলজি। আচ্ছা, এবার আমরা চলে যাই, আমরা হচ্ছে কি মাইক্রো, এই ও তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। হ্যাঁ, ক্লাসিফিকেশনে দেখো টাইপস অফ দ্য ফাইব্রয়েড ইউটেরাস। প্রথমে হচ্ছে আমরা দেখবো যে বডিতে এবং সার্ভাইকালে, এই দুটো রিজিয়নে হয়। তো বডিতে তিনটা রিজিয়ন আমরা দেখবো, এই দেখো ছবিতে সুন্দর মতন দেখা যাচ্ছে। বডিতে আমরা দেখবো যে ইন্ট্রামুরাল, এটা হচ্ছে একদম মাঝখানের একটা, তারপর হচ্ছে সাব মিউকাস, আর এটা হচ্ছে গিয়ে সাব সেরাস। তাহলে হচ্ছে গিয়ে সেরাসের নিচে, মিউকাসের নিচে, আর হচ্ছে ইন্ট্রামুরাল, হ্যাঁ, বা ইন্টারস্টিশিয়াল যে পার্ট, এখানে ফাইব্রয়েড হতে পারে। সার্ভাইকালের ক্ষেত্রেও সেম, জাস্ট একটা নাই, সেটা হচ্ছে কোনটা নাই? সাব মিউকাসটা নাই। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? এই যে বডিতে আমরা যে তিনটা পাবো, তিন রকমের ফাইব্রয়েড ইউটেরাস আছে। ইন্টারস্টিশিয়াল, তারপর হচ্ছে গিয়ে সাবসেরাস আর সাবমিউকাস। আর সার্ভাইকালের মধ্যে আমরা দেখবো ইন্টারস্টিশিয়াল আর সাবসেরাস। এটা গেল ক্লাসিফিকেশন। এবার আমরা চলো একদম হচ্ছে গিয়ে ম্যাক্রোস্কোপিক অর নেক্সট আই অ্যাপিয়ারেন্সে আমরা কি দেখি ফাইব্রয়েড ইউটেরাস নেক টাইম, মানে আমরা কিন্তু এখনো মাইক্রোস্কোপে যাই নাই। খালি চোখে আমরা কি দেখবো? ফাইব্রয়েড। খালি চোখেই আমরা ফাইব্রয়েডে দেখবো যে ইউটেরাসটা এনলার্জ হয়ে আছে, তাহলে দেখবো মাল্টিপল নোডুলার হতে পারে। অনেক সময় দেখা যায় যে মাল্টিপল ফাইব্রয়েড তৈরি হয়েছে, তখন নোডুলার হতে পারে। তারপর স্মুথ আর হোয়াইটিশ হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফাইব্রয়েড হচ্ছে বিনাইন টিউমার অফ দ্য স্মুথ মাসল। ঠিক আছে, যেহেতু বিনাইন টিউমার, আচ্ছা যেহেতু বিনাইন টিউমার এটা, তার কারণে আমরা কি বুঝলাম যে
স্মুথ মাসেল বান্ডেল ঘনভাবে সাজানো থাকে, কম্প্যাক্ট থাকবে, কার্ভ সারফেসে ন্যাচারালি স্মুথ আর ফার্ম থাকবে, যেহেতু হচ্ছে বিনাইন। আর ইরেগুলার হলে তো সেটা হচ্ছে ব্যারিকেডে চলে যাবে, তাই না? হোয়াইটিশ কেন হবে? হোয়াইটিশ কালারটার কারণ হচ্ছে যে ফাইবারের যে মাসেল সেল থাকে হাতে প্রচুর ফাইব্রাস টিস্যু থাকে। এখন ফাইব্রাস টিস্যুতে আমরা জানি কোলাজেন ডিপোজিশন হয়। তো যেহেতু ফাইব্রাস থাকে, তাহলে ফাইব্রাস থাকলে এখানে হোয়াইটিশ একটা কালার দেখা যাবে। তারপর কি থাকবে? একটা হোল্ড অ্যাপিয়ারেন্স থাকবে, হোল্ড অ্যাপিয়ারেন্স। এই যে হোল্ড অ্যাপিয়ারেন্স, এটা মানে হচ্ছে যে এরকম পেঁচানো পেঁচানো, ঠিক আছে, চাকতির মতো। তো এই অ্যাপিয়ারেন্সটা কেন থাকবে? এটা মাসেল ফাইবার যেহেতু আছে, তো এই কারণে হচ্ছে ফাইবারের ভেতরে স্মুথ মাসেল ফাইবার একটা ইন্টারলেসিং বান্ডেলের মতো থাকবে, এবং দেখে একটা মানে একটা বৃত্তাকার প্যাটার্ন দেখা যাবে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সে। এখানে কি দেখবো আমরা? মাইক্রোস্কোপিক্যালি দেখবো যে স্মুথ মাসেল থাকবে এবং ফাইব্রাস কানেক্টিভ টিস্যু আমরা দেখতে পারবো ইন ভ্যারিয়েন্ট প্রপোর্শন। এটা মাইক্রোস্কোপিক্যালি দেখতে হবে যে এই দুটো কম্পোনেন্ট আছে। তারপরে আমরা চলে যাই যে কি কি চেঞ্জ হয় ফাইব্রয়েড ইউটেরাসে, কি কি চেঞ্জ হয়, এটাকে আমরা পড়েছি বিষদান দিয়ে। বিষদান, বিষে হচ্ছে ভাস্কুলার চেঞ্জ, তারপর হচ্ছে ইনফেকশন, তারপর সার্কোমাটাস চেঞ্জ, ডিতে ডিজেনারেশন, এতে অ্যাট্রোপি, এনে নেক্রোসিস। কিন্তু তোমাকে কিছু বিষদান দিয়ে পড়লেও এই যে তোমার ডি যেটা, ডিতে ডিজেনারেশন, এটা আগে বলতে হবে। আচ্ছা, ডানটা আগে বলার চেষ্টা করব আমরা, ডানের পোর্শনটুক, ডিজেনারেশন, অ্যাট্রোপি আর নেক্রোসিস, ঠিক আছে? তো এই হচ্ছে সেকেন্ডারি চেঞ্জেস ইন দ্য ফাইব্রয়েড টিউটারাস। এবার আমরা চলে যাই যে ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব ফাইব্রয়েড টিউটারাসের। ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখব যে এখানে পেশেন্টটা ইউজুয়ালি নারী প্লাস হবে এবং তার হচ্ছে ইনফার্টিলিটি থাকবে, হ্যাঁ, সেকেন্ডারি ইনফার্টিলিটি থাকবে, যেটা হচ্ছে আমরা বলছি যে একটা মাত্র তার বেবি আছে, হ্যাঁ। পিক বিটুইন 35 থেকে 45 এইজ। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সবার আগে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখা যে ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু সিমটম ছাড়া আসবে, ঠিক আছে? ম্যাক্সিমাম পেশেন্ট আসবে সিমটম ছাড়া। তারপর ম্যাক্সিমাম পেশেন্ট কিভাবে আসবে? সিমটম ছাড়া আসবে, অ্যান্ড কিছু আসবে হচ্ছে মিনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস নিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে কি বলা থাকে মেনোরেজিয়া, আর একটা হচ্ছে মেট্রোরেজিয়া। মেনোরেজিয়া হচ্ছে সাইক্লিক্যাল ব্লিডিং, আর মেট্রোরেজিয়া হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, মানে ইউটেরাস থেকে ব্লিডিং হচ্ছে, বাট এটা সাইক্লিক্যাল কোনো ব্লিডিং না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি। আচ্ছা, এই যে মেনোরেজিয়া হচ্ছে এটার কি কজ? তো মেনোরেজিয়ার কজ গুলো আমরা পড়েছি যে সারফেস এরিয়া বেড়ে যায়, তারপর মায়োমেট্রিয়াল কন্ট্রাকশনের সাথে ইন্টারফারেন্স হয়। তাহলে এই যে এখানে যেহেতু এখানে আমরা পড়েছি, দাঁড়াও, মেনোরেজিয়াটা সুন্দর করে কজ আছে, এ দেখো কি হয়, সারফেস এরিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম বেড়ে যায়, যেহেতু এখানে হচ্ছে একটা কি হচ্ছে বলতো, উম এন্ডোমেট্রিয়ামে এখানে একটা ফাইবার হচ্ছে, তাহলে সারফেস এরিয়া বেড়ে গেছে। আর প্রেগনেন্সি, প্রেগনেন্সি না তো, আচ্ছা, ভাস্কুলারিটি তো বেড়ে যাচ্ছে ফাইব্রয়েডের হওয়ার কারণে। তারপর এন্ডোমেট্রিয়াল তোমার হাইপারপ্লাসিয়া হচ্ছে। তো ফাইব্রয়েডের কারণে দেখা যায় যে কনজেশন হয় এন্ডোমেট্রিয়ামের, হ্যাঁ, মানে দেখা যায় যে ব্লাড ঢুকছে বাট হচ্ছে বের হওয়ার সময় হচ্ছে আর কি ভেনাস কনজেশন হচ্ছে। তো যে একটা ভাস্কুলারিটি বাড়তেছে না, সেই কারণেও হচ্ছে তোমার মেনোরেজিয়া হচ্ছে। আলসারেশন অফ ওভারলাইং এন্ডোমেট্রিয়াম, তো ওভারলাই যে পেলভিক কনজেশন যেটা কথা আমরা বললাম, আচ্ছা, ওভারলাইং এন্ডোমেট্রিয়ামের ওখানে আলসারেশন হয়ে ব্লিড হতে পারে। তো এগুলো নানান কারণে হচ্ছে দেখা, আবার হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন ঠিক মতন হতে পারছে না, কন্ট্রাকশন হচ্ছে ইউটেরাইন যে ভেসেল গুলো আছে সেগুলো তো কন্ট্রাক্ট হয়ে ব্লিডিং কমে, সেটাও হতে পারতেছে না। তো এগুলো হচ্ছে কিছু কারণ, এগুলো হচ্ছে কি মেনোরেজিয়ার কারণ, মানে সাইক্লিক্যাল ব্লিডিং হওয়ার কারণ। তো আরেকটা আছে যে মেট্রোরেজিয়া, যেটা আমরা পড়লাম, যেটা হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, ঠিক আছে? এটা কিন্তু সাইক্লিক্যাল, মেনোরেজিয়া সাইক্লিক্যাল, আর হচ্ছে গিয়ে মেট্রোরেজিয়া
এটা কিন্তু হচ্ছে তোমার সাইক্লিক্যাল না। হ্যাঁ, তো মেট্রোরেজিয়া কি কি কজে হয়? এই যে সাবমিউকাস ফাইবারটা আছে তার মানে ওভারলাইং এন্ডোমেট্রিয়াম আন্ডারগো, ওখানে আলসারেশন হতে পারে, নেক্রোসিস হতে পারে, ইনফেকশন হতে পারে। তারপরে এন্ডোমেট্রিয়ামে চেঞ্জ হতে পারে, যেমন ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া হতে পারে, বা যে কোনো অ্যাসোসিয়েটেড প্যাথোলজি ডেভেলপ করতে পারে। মেইনলি আলসারেশন হয়ে এরকম মেট্রোরেজিয়া ডেভেলপ করতে পারে, বা ভাস্কুলার ফ্র্যাজিলিটি যদি হয়ে যায়, ওই জায়গাতে ভেসেলের সমস্যা হচ্ছে, ভেসেল রাপচার হচ্ছে, কনজেস্টেড ডায়ালেটেড ভেসেল রাপচার হচ্ছে। তো এখন আমরা আসলে তারা বুঝতে পারলাম যে কোন কোন কারণে আমাদের হচ্ছে মেট্রোরেজিয়া হচ্ছে। মেনলি যে ফাইবারটার আলসারেশন হওয়ার কারণে, আর বাকি যে কারণগুলো আমরা পড়লাম সেগুলো হচ্ছে কি মেনোরেজিয়াতে পড়লাম, সাইক্লিক্যাল ব্লিডিং বাড়ার কারণ। আচ্ছা, তারপর হচ্ছে ডিসমেনোরিয়াতে চলে আসো। এখানে কি হবে? কনজেস্টিভ ডিসমেনোরিয়া। এখানে পেলভিক কনজেশন, যেহেতু আমরা জানি যে পেলভিক কনজেশন ডেভেলপ করে, মানে দেখা যায় যে আমাদের পেলভিসে যত ভেইন আছে সব ডায়ালেটেড হয়ে যায়, ইনক্রিজড পেলভিক প্রেসার। তো তখন ডাল একটা অ্যাকিং পেইন তৈরি হয় বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, এটাকে বলা থাকে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। আর হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যামেনোরিয়া, আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্যারানিউরিয়া। ডিসপ্যারানিউরিয়া হয় হচ্ছে এই পেলভিক কনজেশনের কারণে, এবং কনজেশনাল ফুলনেস, তখন হচ্ছে পেইন আর ডিসকমফোর্ট হয় ডিউরিং ইন্টারকোর্স। তারপর ইনফার্টিলিটি আছে 30% কেসে। ইনফার্টিলিটি থাকে কারণ আমাদের এই যে এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেশন হয়, ইমপ্ল্যান্টেশন হওয়ার যে সাইটটা ওই জায়গায় ফাইব্রয়েড হয়ে বসে আছে, তাই না? তো ওই জায়গায় তো আর ইমপ্ল্যান্টেশন ঠিক মতন হইতে পারবে না, তো ইনফার্টিলিটির চান্সটা বেড়ে গেল। তারপরে আর কি কি সিমটমস থাকে? এই যে তোমার রেকটামে প্রেসার দিলে হচ্ছে যে কনস্টিপেশন, ডিসইউরিয়া। তারপর হচ্ছে কনস্টিপেশন, রেকটামে প্রেসার দিলে, তারপর ইউরিনের ব্লাডের প্রেসার দিলে হচ্ছে গিয়ে ডিসইউরিয়া আর রিটেনশন অফ দ্য ইউরিন। তারপর প্রেগন্যান্সি লস হতে পারে, মিসক্যারেজ, প্রিটার্ম লেবার। প্রেগন্যান্সি লস হওয়ার কারণটা হচ্ছে যে এই যে ইমপ্ল্যান্টেশনটা ঠিক মতনে হয়নি, তো তখন হচ্ছে মিসক্যারেজ হওয়ার চান্সেস বেশি থাকে, তাই না? তো যেই হচ্ছে তোমার জায়গোটার ইমপ্ল্যান্টেশনই ঠিক মতনে হয়নি, তার তো হচ্ছে দেখা যাবে যে অ্যাবর্শন হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে, আগে আগে লেবার হয়ে যাবে। তো লোয়ার অ্যাবডোমিনাল আর পেলভিক পেইন থাকবে ভেনাস কনজেশনের কারণে। অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট থাকবে যেহেতু হচ্ছে ফাইব্রয়েড হয়েছে। আচ্ছা, তারপর জেনারেল এক্সামিনেশনে আমরা কি দেখবো? জেনারেল এক্সামিনেশনে আমরা কি দেখবো? দেখবো যে হচ্ছে গিয়ে পেলার ডেভেলপ করেছে যেহেতু অ্যানিমিক, মেনোরেজিয়া হচ্ছে, তারপর হচ্ছে কি হচ্ছে, মেট্রোরেজিয়া হচ্ছে। তাহলে পেশেন্ট দেখা যাবে যে পেলর হয়ে যাবে এবং পেশেন্ট থাকবে অ্যানিমিক। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি দেখবো? ফলোইং ফিচার্স মে বি সিন ইফ এনলার্জ টু 14 উইকস আর মোর। 14 সপ্তাহ থেকে বেশি যদি হয়ে যায়, মানে আমাদের হচ্ছে কি বলে ফাইব্রয়েডের সাইজটা 14 উইকস এর থেকে মানে বড় হয়ে যায়, তো তখন হচ্ছে গিয়ে আমরা এই যে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিছু ফাইন্ডিংস পাবো। যে লোয়ার অ্যাবডোমেনটা আমরা দেখবো সোয়ালোয়িং। তারপরে পালপেশনে আমরা কি দেবো? পালপেশনে দেখবো কনসিস্টেন্সি ফার্ম, যেহেতু ফাইব্রয়েড হচ্ছে গিয়ে স্মুথ মাসেল আর হচ্ছে ফাইব্রয়েড টিস্যু দিয়ে মেকআপ করা, তাহলে এটা হচ্ছে গিয়ে ফার্ম হয় পালপিটেশনে। সারফেসটা হচ্ছে আমরা দেখবো একদম ইরেগুলার অথবা নডিউলার। তো ফাইব্রয়েড হচ্ছে গিয়ে সিঙ্গেল হতে পারে অথবা মাল্টিপল হতে পারে। এখন যদি ফাইব্রয়েড হচ্ছে মাল্টিপল ফাইব্রয়েড হয় তাহলে নডিউলার আর বসিলেটেড সারফেস হয়, আর সিঙ্গেল ফাইব্রয়েড হলে এটা দেখা যায় স্মুথ ফিলিং থাকে একটা। মার্জিনটা ওয়েল ডিফাইন থাকবে, নন টেন্ডার থাকবে। ফাইব্রয়েড হচ্ছে পেইনলেস কারণ এটা হচ্ছে কি ডিজেনারেশন, টর্শন আর ইনফেকশন হচ্ছে গিয়ে যতক্ষণ না এখানে ডিজেনারেশন, টর্শন বা হচ্ছে গিয়ে ইনফেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাইব্রয়েড কিন্তু নন টেন্ডার। মোবিলিটি আমরা যদি দেখি, মোবিলিটি হচ্ছে সাইড টু সাইড মোবিলিটি হবে, বাট অ্যাবভ ডাউনওয়ার্ড কোনো মোবিলিটি হবে না। এটার কারণ হচ্ছে ফাইব্রয়েড মাস তো ইউটেরাসের সাথে অ্যাটাচড আছে, এবং আমি যদি ইউটেরাসকে সাইড বাই সাইড হচ্ছে গিয়ে পুশ করি তাহলে ইউটেরাসটা কিন্তু মুভ করবে, ঠিক আছে? ইউটেরাসটা কিন্তু সাইড বাই সাইড করলে হচ্ছে যে পুশ করলে মুভ করবে, বাট হচ্ছে আপ অ্যান্ড ডাউন মুভ করবে না। এখন সাইড বাই সাইড পুশ করলে কেন হচ্ছে গিয়ে তোমার মুভ করবে এবং আপ এন্ড ডাউনে মুভ করবে না? আপ এন্ড ডাউনে মুভ করবে না কারণ হচ্ছে যে পেলভিক স্ট্রাকচারের সাথে সুন্দর মতন অ্যাটাচড আছে, তাই না? সে কারণে একটু সে ভালো মতো সেটে আছে, ঠিক আছে? তো তাহলে হচ্ছে সে কিন্তু আম, দেখা যাবে যে আপ এন্ড ডাউন মুভ করতে পারবে না। লোয়ার মার্জিন কুড নট বি রিচড। ফাইব্রয়েড হচ্ছে কি ইউটেরাস থেকে অ্যারাইজ করে এবং হচ্ছে গিয়ে
ইউটেরাস থাকে হচ্ছে আমাদের ডিপ পেলভিসে। তো যে বটম বা লোয়ার মার্জিন লাইসেস ইনসাইড দ্য পেলভিস, পেলভিসের ভেতরে লোয়ার মার্জিনটা থাকে, এন্ড হচ্ছে আমরা হচ্ছে অ্যাবডোমিনাল, এটা ফিল করতে পারবো না বাই অ্যাবডোমিনাল হ্যান্ড, বাট আমরা জানি ওভারিয়ান টিউমার যেটা সেটা আমরা ফিল করতে পারি। এখানে আমাদের ওভারিয়ান টিউমারের সাথে ফাইব্রয়েডের পার্থক্য। আচ্ছা, আমরা পেলভিক ইন পেলভিক এক্সামিনেশনে চলে যাই। এখানে ইউটেরাসের সাইজটা ম্যাটার করে। আচ্ছা, পেলভিক এক্সামিনেশন আমরা কি দেখবো? দেখবো যে বাইম্যানুয়াল যদি এক্সামিনেশন করি আমরা দেখবো যে সাইজ অফ দ্য ইউটেরাসটা এনলার্জ হয়ে যায়, আর এনলার্জমেন্ট ইরেগুলার হতে পারে। তারপর হচ্ছে কি হতে পারে বলতো, এনলার্জ হতে পারে আর কি ইউনিফর্মলি, অথবা এক সাইডের প্রথমে পরে ইউনিফর্মলি দেখা যায় যে এনলার্জ হয়ে যেতে পারে। মাস কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস হুইচ হ্যাজ ইরেগুলার ফিলিং, যেটা আমরা একটু বললাম যে ইরেগুলার বসেটের সারফেস হতে পারে, এবং মাসটা অবশ্যই ইউটেরাসের সাথে কন্টিনিউশন থাকবে, কারণ এটা ইউটেরাসের মধ্যে হয়। ফর্নিসিসটা ফ্রি থাকবে। এখন ফর্নিসিস যেটা, যে ফর্নিসিসটা কি আমরা তো জানি, যেটা সার্ভিক্সের চারপাশে যে স্পেসটা, হ্যাঁ, সেটাকে ফর্নিক্স বলে। এখন ওভারিয়ান মাসে যেটা হয় সেটা হচ্ছে, ওভারিয়ান মাসের ক্ষেত্রে ওভারিটা হচ্ছে কম্প্রেস করে ফর্নিসটাকে কম্প্রেস করে রাখে এবং অবলিটারেট করে দেয় ফর্নিসটাকে, ওভারিয়ান যে টিউমার। বাট এই যে তোমার ফাইব্রয়েড ইউটেরাস, সেক্ষেত্রে কিন্তু অ্যাডনেক্সাতে কোনো সমস্যা হচ্ছে না বা ওভারিতে কোনো সমস্যা হচ্ছে না, এটা তো ইউটেরাসের ভেতরে। তাই ফর্নিক্স কিন্তু আমরা হচ্ছে ফ্রিলি পাবো, বাট ফর্নিক্সটা কিন্তু অবলিটেড পাবো না, ফর্নিক্সটা হচ্ছে সুন্দর মতনই আমরা ফিল করতে পারবো। তারপরে আমরা চলে যাই একদম ইনভেস্টিগেশনে। আল্ট্রাসোনোগ্রাম করাটাই হচ্ছে মানে এনাফ ফর ডায়াগনোসিস অফ দ্য ফাইব্রয়েড। পাশাপাশি আমরা যে হিস্টেরোস্কোপি করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি, ইউটেরাইন কিউরেটেজ করতে পারি, এমআরআই করতে পারি, আর কিছু এই যে রুটিন ইনভেস্টিগেশনস গুলো আছে, আমাদের রুটিন ইনভেস্টিগেশনস গুলাও করা যায়। তারপরে আমরা চলে যাই একেবারে ট্রিটমেন্টে যেটা আমরা পড়বো যে অ্যাসিম্পটোমেটিক, যদি ফাইব্রয়েড যদি অ্যাসিম্পটোমেটিক হয় তাহলে কোনো ট্রিটমেন্টের দরকার নেই। অ্যাসিম্পটোমেটিক ফাইব্রয়েড নিডস ট্রিটমেন্ট, কিছু কেসে তার ট্রিটমেন্ট লাগতে পারে, যেমন অনেক বড় সাইজ, অনেক দ্রুত হচ্ছে বড় হচ্ছে, সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড আর মায়োমেটাস পলিপ, এই দুটা কেস। আচ্ছা, সাবসেরাস বলতে কি বোঝাচ্ছে বলতো? একটা ফাইব্রয়েড যেটা হচ্ছে গিয়ে যে সেরোসাল যে সারফেসের নিচে, মানে সেরোসাল সারফেসে থেকে গ্রো করতেছে, হ্যাঁ, এন্ড হচ্ছে গিয়ে একটা ন্যারো স্টক দিয়ে অ্যাটাচড আছে। তো দেখে মনে হয় একটা বল ইউটেরাসের বাইরে হ্যাং করতেছে, যেহেতু সেরোসাতে হচ্ছে। তো সেরোসার সাথে একটা স্টক দিয়ে হচ্ছে আটকানো আছে। তো এটা এই যে দেখো, এই যে একটা যে স্টকটা, হ্যাঁ, যে স্টক দিয়ে হচ্ছে টিউমারটা আটকানো আছে ফাইব্রয়েডের, সেই স্টকটাকে বা তাকে পেডিকেল। তো এই যে পেডাঙ্কুলেটেড বলতে বোঝানো হচ্ছে যে পেডিকেলটা আছে, আর এটা মোবাইল আছে, কারণ স্টক দিয়ে তো ঝুলতেছে, বাট উইকলি অ্যাটাচড থাকে। এবার আমরা মায়োমেটাস পলিপে চলে যাই। মায়োমেটাস পলিপ এটা সাবমিউকাস ফাইব্রয়েড, যেটা হচ্ছে গিয়ে ইউটেরাইন ক্যাভিটিতে গ্রো করে অ্যান্ড বিকামস পেডাঙ্কুলেটেড। আস্তে আস্তে এটা হচ্ছে প্রোট্রুড করে থ্রু দ্য সার্ভাইকাল ক্যানেল অ্যান্ড ইনটু ভ্যাজাইনা। তো যেহেতু এটা প্রোট্রুড করে, জন্য এটাকে বলা থেকে যে পলিপ অ্যাপিয়ার্স লাইক দ্য পলিপ, তো এটাকে বলা থাকে মায়োমেটাস পলিপ। এখন এটার নাম মায়োমেটাস কেন? কারণ এটা মায়োমা, মায়োমা মানে ফাইব্রয়েড টিউমার অফ দি স্মুথ মাসেল, লিউমায়োমা থেকে আর কি মায়োমা আসছে। আর পলিপ হচ্ছে মাস অন দ্য স্টক প্রোট্রুডিং ইনটু আ ক্যাভিটি, মানে পলিপের মতো আর কি প্রোট্রুশন। তো when a fibroid projects into the uterine cavity as pedunculated mass, it resembles an endometrium polyp, দেখে মনে হবে একটা এন্ডোমেট্রিয়াম পলিপ। এই কারণে এটাকে বলা থাকে মায়োমেটাস পলিপ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। মায়োমা হচ্ছে কি ফাইব্রয়েড, আর পলিপ হচ্ছে দেখে মনে হয় পলিপ, একটা মাস যেটা হচ্ছে ভ্যাজিনা এবং সার্ভিক্স দিয়ে বের হয়েছে।
তো এবার আমরা সিমটোম্যাটিক ফাইব্রয়েডে চলে যাই। সিমটোম্যাটিক ফাইব্রয়েডে আমরা কি দেখতে পারবো? সিমটোম্যাটিক ফাইব্রয়েডে দেখবো যে ড্রাগ আমরা কি কি ইউজ করি। আমরা কিছু ড্রাগ ইউজ করি ব্লাড লস কমানোর জন্য, তারপর কিছু ড্রাগ ইউজ করি ফাইব্রয়েডের সাইজ রিডিউস করার জন্য। আচ্ছা, তো ব্লাড লস মিনিমাইজ করার জন্য আমরা হচ্ছে অ্যান্টি ফিব্রিনোলাইটিক, তারপর হচ্ছে কি অ্যান্টি প্রোজেস্টেরন, ডানাজল, তারপর হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট, এগুলো হচ্ছে ইউজ করি। তো এগুলোর নাম আমাদের হচ্ছে পড়তে হবে, যে মিফেপ্রিস্টন আছে এটার মধ্যে মোস্ট কমনলি। আচ্ছা, তারপর যেটা হচ্ছে গিয়ে মিফেপ্রিস্টন হচ্ছে গিয়ে অ্যান্টি প্রোজেস্টেরন হিসেবে কাজ করে। তারপর সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা দেখব যে কি হয়, হিস্টেরেক্টমি করা হয়। হ্যাঁ, হিস্টেরেক্টমি করা হয়, আবার মায়োমেক্টমিও করা হয়। তো মায়োমেক্টমি কি এটা আমরা হচ্ছে একদম ডিটেলস পড়বো সামনে মায়োমেক্টমি সম্পর্কে। তো মেনলি জেনে রাখো যেটা তিন ভাবে হতে পারে, অ্যাবডোমিনালি মানে পেটটা কেটে আর কি, যেটা সোজা বাংলা যদি বলি পেট কেটে অ্যাবডোমিনাল, আর একটা ভ্যাজাইনাল, আর একটা হচ্ছে গিয়ে তোমার ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি, মানে ল্যাপারোস্কোপি করে ইউটেরাসটা বের করে আনা, তাই না? আরো আছে, সেটা হচ্ছে তোমার, দাঁড়াও, মায়োমেক্টমি তিন রকমের, অ্যাবডোমিনাল, ভ্যাজাইনাল, আর একটা হচ্ছে ওকে। আচ্ছা, এটা হচ্ছে মায়োলাইসিস, ঠিক আছে? মায়োলাইসিস জিনিসটা হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল ভ্যাজাইনাল, এটা হচ্ছে মায়োলাইসিস। মায়োলাইসিস হচ্ছে মায়ো মানে তো মাসেল, আর লাইসিস হচ্ছে মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর। লাইসিস মানে তো ভাঙা। তো আমি মায়োলাইসিস বলতে এমন একটা প্রসিডিউরের কথা বলবো যেটা মিনিমালি ইনভেসিভ, যেখানে হচ্ছে ফাইবার টিস্যু ডিরেক্টলি ডেস্ট্রয় করা হয় এনার্জির মাধ্যমে। এটা হচ্ছে কি কি হতে পারে, লেজার মায়োলাইসিস হতে পারে অথবা ক্রায়োমায়োলাইসিস হতে পারে। লেজার মায়োলাইসিস বলতে লেজার বিম বার্ন করে ফাইবার টিস্যুকে, আর ক্রায়োমায়োলাইসিস বলতে বোঝায় যে ফ্রিজিং প্রোবস অ্যাপ্লাইড, আমরা ফ্রিজিং প্রোব ওখানে অ্যাপ্লাই করি, তাহলে ফাইবার টিস্যুটা ডেস্ট্রয় হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি দুটা প্রসিডিউর আমাদের মায়োলাইসিসের। তারপর তার পাশাপাশি আসে হিস্টেরোস্কোপিক রিমুভাল। তো হিস্টেরোস্কোপি দিয়ে দেখে আমরা রিমুভ করতে পারি। আর এটা হচ্ছে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। এম্বোলাইজেশন এম্বোলাইজেশনে কি করতে হবে, এখানে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমরা ব্লাড ভেসেল যেটা আছে সেটাকে আমরা ব্লক করি, আমরা টাইনি পার্টিকেল দিয়ে ব্লক করি, যেটা হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল, এই পার্টিকেলটা হতে পারে একটা পার্টিকেলের এক্সাম্পল, বা জেল ফোম, এই ধরনের কোনো পার্টিকেল দিয়ে আমরা হচ্ছে মেইনলি ইউটেরাইন আর্টারিটিকে ব্লক করি। তো এই যে ব্লকের কারণে ব্লাড হচ্ছে গিয়ে ফাইব্রয়েডে হচ্ছে দেখা যায় যে খুব একটা পাস করতে পারে না, খুব একটা সাপ্লাই হয় না, তখন ব্লাড ফাইবারটা হচ্ছে কি ইস্কেমিয়াতে চলে যায়। তখন ইস্কেমিয়াতে চলে গেলে ফাইবারটা কি হয়, শ্রিঙ্কেজ হয়ে যায়। তাহলে আশা করি বুঝা গেছে যে এমবোলাইজেশনে কি হয়, এটা সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট, এখানে আমরা ভেসেল গুলাটাকে ব্লক করি, তখন ইস্কেমিয়া ডেভেলপ করে। আচ্ছা, আরেকটা বিষয় আমার এখানে একটু মেনশন করতে চাই যে ফাইব্রয়েড যেটা, এটা কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, আর এটাকে প্রোগ্রেসিভ বলা হয়ে থাকে, কারণ এটা হচ্ছে আস্তে আস্তে গিয়ে টাইমের সাথে সাথে আস্তে আস্তে ইট গ্রো লার্জার আর কি, ঠিক আছে? আস্তে ইট গ্রোজ লার্জার মানে দেখা যায় যে আস্তে আস্তে সে মানে বড় হয়, তো এই কারণে এটাকে প্রোগ্রেসিভ বলা হয়। আচ্ছা, তারপর প্রোগ্রেসিভ মেনোরেজিয়া বলার কারণ হচ্ছে মেনোরেজিয়া ইন ফাইবার তো স্ট্যাটিক না, যখনই মানে সাইকেলের সাথে সাথে ইস্ট্রোজেনের পরিমাণের উপর ডিপেন্ড করে সাইকেলও প্রোগ্রেস হয়, তখন হচ্ছে মেনোরেজিয়াটাও হচ্ছে দেখা যায় প্রোগ্রেসিভলি চলতে থাকে। তো যত বেশি দেখা যায় ফাইব্রয়েড এনলার্জ হবে,
এই যে মেনোরেজিয়াটা, মেনস্ট্রুয়াল ব্লাড লসও তত গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। আরেকটা বিষয়, আমরা তো 3টা লেয়ারে পড়েছিলাম, আমরা মনে আছে আমরা 3টা লেয়ার পড়েছিলাম, যে এই 3টা লেয়ারে আমাদের ফাইবারটা হয়। একটা হচ্ছে সাবসেরাস, সাবমিউকাস, একটা হচ্ছে ইন্ট্রামুরাল। আর ইউটেরাইন ওয়ালের কি 3টা লেয়ারের কথা বলতো? এটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, তাই না? আমরা 3টা পড়েছি না? তাহলে এই যে এন্ডোমেট্রিয়াম যেটা, সেটাই হচ্ছে মিউকোসা, পেরিমেট্রিয়ামটাই সেরোসা, ঠিক আছে? আর মায়োমেট্রিয়ামটা হচ্ছে মাস্কুলার লেয়ার, যেটা আমরা ইন্ট্রামুরাল পার্ট হিসেবে ধরেছি। তাহলে এই 3টা পার্ট আমরা হচ্ছে ভিন্ন নামে আর কি ডাকি, তো কনফিউজ হওয়া যাবে না আশা করি। এই আর কি, জাস্ট একটু ক্লিয়ার করার জন্য, কারো যদি কনফিউশন থেকে থাকে এটা নিয়ে বললাম। আচ্ছা, এবার আমরা চলে যাই সুন্দর মতনে এটার ওকে, চলো যাই ট্রিটমেন্টে আমরা যদি আর্লি এজ দেখি এবং স্মল ফাইবার দেখি তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেব। তারপর যদি আর্লি এজ এবং হচ্ছে দেখা যায় লার্জ ফাইবার থাকে তাহলে আমরা কি করব? মায়োমেক্টমি করব। আচ্ছা, মায়োমেক্টমি যেহেতু আর্লি এজ, আমাদের মায়োমেক্টমি সম্পর্কে আমরা হচ্ছে সামনে একদম বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। মায়োমেক্টমি ব্যাপারটা হচ্ছে, মানুষ মায়োমেক্টমি করে, আহ একটা পেশেন্ট মায়োমেক্টমি তখন করবে যখন তার হচ্ছে আর্লি এজ, ঠিক আছে? আর্লি এজ বলতে তার হচ্ছে ফ্যামিলি কমপ্লিট হয়নি বা তার ফার্টাইলিটিটা দরকার, হ্যাঁ, যে বেবি নিবে, এমন অবস্থায় মায়োমেক্টমি করতে হবে। মায়োমেক্টমি করলে মানে ফার্টিলিটি যেটা, সেটা হচ্ছে প্রিজার্ভ থাকে, ঠিক আছে? এখন 40 বছরের বেশি যদি হয় আর ফ্যামিলি কমপ্লিট থাকে বা মাল্টিপল ফাইবার থাকে, তখন আমরা কি করব? অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এবং 45 বছরের বেশি হলে আমরা দেখবো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল সালফিনজো ওফুরেক্টমি। তাহলে আমরা যদি 45 এজ 45 ইয়ার্স প্লাস হয়, তাহলে ইউটেরাসের সাথে সাথে সালফিংস, তারপর হচ্ছে ওভারি, সালফিংস বলতে হচ্ছে যে ফেলোপিয়ান টিউব, ওভারি, এগুলা সবই হচ্ছে কেটে ফেলতে হবে। তারপর এমবোলাইজেশন হচ্ছে গিয়ে যে ট্রিটমেন্ট অফ দ্য ফাইব্রয়েড ইউটেরাস। তো এখানে এটা এম্বোলাইজেশন তো পড়লাম আমরা, যে ইউটেরাইন ভেসেলে আমরা হচ্ছে কি ব্লক করে দিব যাতে ফাইব্রয়েডের এখানে হচ্ছে কি ইস্কিমিয়া হয়ে সেটা রিগ্রেস করার ট্রাই করে, রিগ্রেস হয়ে যায় এই আশায় হচ্ছে আমরা ব্লক করে দিব। তো এই এটা হচ্ছে এম্বোলাইজেশন। আর এটা হচ্ছে সার্জারি, এটা অল্টারনেটিভ জাস্ট। এখানে আমরা যে পলিভিনাইল অ্যালকোহলটা দেই পার্টিকেল, ফাইবারটা শ্রিঙ্কেজ হওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা চলো এটা দেখি, এটা এখানে কি বলেছে। হিস্টেরেক্টমি, আচ্ছা, আমরা তো মেনোরেজিয়ার পড়েছি তাই না, কজেস পড়েছি। এখান থেকে একটু দেখো ইনফার্টিলিটির কি কি কজেস আছে ফাইব্রয়েড। তো যেটা আমরা বলেছিলাম যে যেহেতু হচ্ছে ইউটেরাইন ক্যাভিটির একটা ডিস্টরশন হচ্ছে ফাইব্রয়েডের কারণে, আর ইলংগেশন হচ্ছে বলতে কি, ধরো এক জায়গায় ফাইব্রয়েড হলো তখন তো দেখা যায় যে একটা স্ট্রেচিং হয়, তাই না? তো ওই কারণে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি ইলংগেশন হচ্ছে, বা দেখা যায় যে সার্ভিক্সের দিকেও তো হতে পারে, সার্ভিক্সের দিকেও কিন্তু ফাইব্রয়েড হয়, কিন্তু স্পার্ম আসলে অ্যাসেন্ড করতে পারতেছে না, এটা হচ্ছে মেইন কথা। তারপরে হচ্ছে স্পার্ম ট্রান্সপোর্ট হতে পারতেছে না। কনজেস্টেড এন্ড ডায়ালেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাস, তো হচ্ছে কি ডিফেক্টিভ নিডেশন হবে। তো মেইনলি নিডেশন হচ্ছে ইমপ্লান্টেশন। তো হচ্ছে যেহেতু হচ্ছে এন্ডোমেট্রিয়াম ভেনাল প্লেক্সাসে হচ্ছে কনজেশন ডায়ালেশন হয়ে গেছে, ওই এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন আর সুন্দর মতনে হয় না। আর মেনোলজি এটা কন্টিনিউয়াসলি হচ্ছেই। তারপর হচ্ছে অ্যাট্রোপি অ্যান্ড আলসারেশন যদি হয় ফাইব্রয়েডে তখন হচ্ছে গিয়ে ডিফেক্টিভ নিডেশন। তো ওই এন্ডোমেট্রিয়ামের অবস্থা কেমন হবে? খারাপ হয়ে যাবে, তো তখন তো ইমপ্লান্টেশন হবে না। এবার আমরা কর্নুয়াল ব্লকে আসি। কর্নুয়াল ব্লক হচ্ছে গিয়ে, আমরা কর্নুয়া তো চিনি, হ্যাঁ, যে যেখানে যেই জায়গায় হচ্ছে গিয়ে ইউটেরাসটা হচ্ছে গিয়ে ইউটেরাসের সাথে হচ্ছে ফেলোপিয়ান টিউবটা মিট করে, ওই জায়গাটা হচ্ছে গিয়ে কর্নুয়া। তো এই যে কর্নুয়াল ব্লক, মানে হচ্ছে কর্নুয়াতে যদি হচ্ছে ফাইব্রয়েড হয় তখন সেটাকে বলা থাকে কর্নুয়াল ব্লক। এখন সাবমিউকাস অথবা হচ্ছে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড নেয়ার দ্য ইউটেরাইন কর্নুয়া ক্যান ডিস্টোর্ট দ্য ইউটেরাইন ক্যাভিটি।
This causes mechanical compression or narrowing of the tubal ostium. তো স্পার্ম আর এগ হচ্ছে এখানে পাস করতে পারে না মেকানিক্যাল কম্প্রেশনের কারণে, এবং টিউবাল অস্টিয়া এটা ন্যারোইং হয়ে যায়। আমরা জানি যে দেখো যে ব্যাপারটা হচ্ছে যে কর্নুয়ার এখানে ব্লকেজ হয়ে গেছে, তো স্পার্ম তো আর যেতে পারছে না, তো কর্নুয়াল ব্লক। মার্ট ইলংগেশন অফ দ্য ফিলোপিয়ান টিউব, যেটা হচ্ছে ফাইবারটা লার্জ একটা এই টিউমার, তো এটা হচ্ছে স্ট্রেচিং করে, ইলংগেশন করে অ্যাটাচড ফিলোপিয়ান টিউবের। তো ধরো ওই যে ইউটেরাস ভার হয়ে, মানে ফাইব্রয়েড হওয়ার কারণে ভার হয়ে সে হচ্ছে একদিকে সরে যাচ্ছে, তখন কিন্তু ধরো ওই যে ফিলিপিয়ান টিপ তো আগের জায়গায় আছে তাই না, তো তার কিন্তু একটা টান পড়বে তাই না, ফিলিপিয়ান টিপ একটা টান পড়বে, কারণ ইউটেরাস ধরো হচ্ছে নিচে নেমে যাচ্ছে বা হচ্ছে কোনো সাইডে চলে যাচ্ছে, তখন অপোজিট সাইডে ফিলিপিয়ান টিপ একটা টান পড়বে না। তো ওই যে স্ট্রেচিং এর কারণে একটা ইলংগেশন হয় ফিলিপিয়ান টিউবের, টিউবসটা তখন হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট করতে পারে না আগের মতো স্পার্ম। তারপর হচ্ছে মেকানিজম অফ দ্য ফাইব্রয়েড ইউটেরাস, এই যে ইউটেরাইন ক্যাভিটি তো ডিসঅর্ডার হচ্ছে, পোর ড্রেনেজ হচ্ছে, তখন রেট্রোগেট ফ্লো হয় মিউচুয়াল ব্লাডের, এবং তখন হচ্ছে গিয়ে সালফিনজাইটিস হয়। আর সালফিনজাইটিসের আরেকটা কারণ হচ্ছে ব্লকড কর্নুয়া, তখন ফ্লুইড হচ্ছে গিয়ে স্ট্যাসিস হয়ে যায়, ফ্লুইড ওখানে টিউবে জমা হয়ে যায়, এবং স্ট্যাসিসের কারণে স্ট্যাসিস হলে দেখা যায় যে পসিবল ব্যাকটেরিয়ার কন্টামিনেশন ওখানে হতে পারে, এবং সেখান থেকে আলটিমেটলি ইনফেকশন হয়ে সালফিনজাইটিস ডেভেলপ করতে পারে। এবং যেটা হয় যে ফাইব্রয়েড থেকে কিন্তু হরমোনাল এবং মেকানিক্যাল কিছু ইফেক্ট আছে ফাইব্রয়েডে, যেমন সে কিন্তু হচ্ছে আম, যেটা হয় যে ইমপ্রপার ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাস ও পিটিউটারিকে, যেহেতু এন্ডোমেট্রিয়ামটা ডিস্টর্টেড হয়ে গেছে, তখন হচ্ছে কিন্তু ভালো মতো ফিডব্যাক দিতে পারে না হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্ল্যান্ডকে, তখন উল্টাপাল্টা সময়ে ওভুলেশন হয়ে যায়, হাইপোথ্যালামাস পিটুইটারি কনফিউজড হয়ে যায় কখন ওভুলেশনের জন্য হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের সার্চ করতে হবে, তখন হচ্ছে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন অন্য উল্টাপাল্টা একটা সময় হচ্ছে সার্চ হয়ে যায়, তখন আর কি অ্যানোভুলেশন হয়, মানে ঠিকই সার্চ হচ্ছে বাট হচ্ছে ওভুলেশন আর হচ্ছে না, এমন টাইমে হচ্ছে ওভুলেশন মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনটা আসতেছে। তো সবই হচ্ছে ডিস্টর্টেড এন্ডোমেট্রিয়ামের কারণে পুরাপুরি হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি কনফিউজড হয়ে যায়। এন্ডোমেট্রিওসিসে আসি, যে সাবমিউকাস ফাইব্রয়েড হচ্ছে কি করে, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিকে ডিস্টর্ট করে, তার কারণে মেনস্ট্রুয়েশন তার রেট্রোগেট দিকে ফ্লো হওয়ার একটা চান্সেস বেড়ে যায়। আর মেনস্ট্রুয়াল ফ্লো ব্লাড যখন ব্যাকওয়ার্ডে ফ্লো করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, তখন ওটা তো ওভারিতে পেলভিক পেরিটোনিয়াম আমরা জানি যে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করে, এবং সেখান থেকে এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, তারপর অ্যানোভুলেশন তো বললাম। ইউটেরাসের স্ট্রাকচারটা যদি একটু বলি, যে ফ্যালোপিয়ান টিউবের ইউটেরাসের আপার কর্নারে হচ্ছে গিয়ে দেখা যায় যে অ্যাটাচড থাকে ফাইবার, টিউবের লেন্থটা ফিক্স থাকে নরমালি। তো এই যে ফাইবার যখন গ্রো করে তখন মাসেল বা সারফেসে গ্রো করে, ইউটেরাসের সাইজ বাড়ে, এবং লার্জ ফাইবার ইউটেরাসকে পুশ করে। তো টিউব ইউটেরাসের কর্নাতে অ্যাটাচ, তাই যখন ইউটেরাসটা মুভ হয় টিউবটা স্ট্রেচিং হয়, মানে আমরা টিউবের ইলংগেশনটা একটু বললাম। আর আচ্ছা, আর যেটা বললাম যে অ্যানোভুলেশনের যে ব্যাপারটা এটা একটু বলি, যে নর্মালি কি হয়, ওভারি থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রডিউস হয়, এবং এন্ডোমেট্রিয়াম যেটা সে হচ্ছে গিয়ে চেঞ্জ, এন্ডোমেট্রিয়াম চেঞ্জের সাথে সাথে হরমোন লেভেল হাইপোথ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল দেয়, মানে মেইনলি এন্ডোমেট্রিয়াম তার ইউটেরাইন লাইনের চেঞ্জের সাথে সাথে হচ্ছে গিয়ে সিগন্যাল গুলা পাস করে যে এখন এই হরমোন লাগবে, এখন ওই হরমোন লাগবে। এখন হাইপোথ্যালামাস পিটুইটারি হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনটা রিলিজ করে। এখন যেহেতু এন্ডোমেট্রিয়ামটা ডিস্টোর্টেড হয়ে গেছে ফাইবারের কারণে, তাহলে এন্ডোমেট্রিয়াম যেটা সেটা হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেলকে মানে দেখা যায় যে আহ, অন্য লেভেলে চিন্তা করে যে আসলে এই লেভেলে নেই, মানে উল্টাপাল্টা সিগন্যাল যায় আর কি আমাদের ব্রেইনের কাছে, তখন উল্টাপাল্টা সময় এফএসএইচ রিলিজ হয় এবং কোনো ওভুলেশনই হতে পারে না। তা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা
করবো যে পলিপের এক্সট্রুশন জিনিসটা কি। দেখো এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এক্সট্রুশন অফ দ্য পলিপ। তো এই জিনিসটা কি, এখানে হচ্ছে কি আহ আমাদের তো হচ্ছে একটা পলিপ হচ্ছে একটা স্মল গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াল টিস্যু ইনসাইড দ্য ইউটেরাস। তো এক্সট্রুশন মানে হচ্ছে যখন পলিপটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল আর ভ্যাজাইনা দিয়ে বের হয়ে আসে তখন সেটাকে বলা থাকে এক্সট্রুশন। এখন এটা কেন পেইন কজ করে? সার্ভাইকাল স্ট্রেচিং এর কারণে পলিপ পাসিং থ্রু সার্ভাইকাল ক্যানেল, তখন সার্ভিসটা স্ট্রেচ হয় আর ইরিটেট করে নার্ভটাকে। আর ইউটেরাইন কন্ট্রাকশন তো দেখা যায় যে কন্ট্রাক্ট করে, ইউটেরাস কন্ট্রাক্ট করে হচ্ছে পলিপটাকে এক্সপেল করে, তখন কিন্তু পেইন হয়। তো এই যে এক্সট্রুশন অফ দ্য পলিপ কেন হয়? এই যে ইউটেরাসের কনস্ট্রাকশনের কারণে, কন্ট্রাকশনের কারণে ডেভেলপ করে। আচ্ছা, তাহলে আমি একটু দেখি যেখানে কি কি বলেছে। কজেস অফ দ্য মেট্রোরেজিয়া অর ইররেগুলার ব্লিডিং ইন ফাইবার ইউটেরাস। মেট্রোরেজিয়ার কজ, যেটা তো আমরা সবার আগেই বলছি, আলসারেশন আর টর্ন ভেসেল। আর পেইনের কি কি কারণ? ডিজেনারেশন, পেইনের কারণ হচ্ছে ডিজেনারেশন, টর্শন অফ দ্য সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইবার, মানে পেডিকেলের টান লাগা, ডিজেনারেশন হওয়া, আর হচ্ছে এক্সট্রুশন অফ পলিপের এক্সট্রুশন। পলিপের এক্সট্রুশনে কেন ব্যথা হয়? কারণ হচ্ছে দেখা যায় যে ইউটেরাস তো হচ্ছে গিয়ে পলিপকে এক্সপেল করার ট্রাই করে, তো তখন হচ্ছে গিয়ে পেইন হয় লোয়ার অ্যাবডোমেনে অনেক, ঠিক আছে। আর অ্যাসোসিয়েটেড কিছু প্যাথোলজিতে থাকতে পারে পেইন, যেমন আমাদের যদি ফাইব্রয়েডের সাথে সাথে পিআইডি থাকে বা এন্ডোমেট্রিওসিস থাকে, তখনও কিন্তু পেইন হতে পারে। চলো এবার আমরা কমপ্লিকেশন অফ দ্য ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে পড়ে আসি। তো আমরা তো পড়ে এসেছিলাম বীজদান সম্পর্কে পড়েছি, এখান থেকে আমরা ডিজেনারেসিস, নেক্রোসিস, ইনফেকশন এগুলা তো পড়লাম। তারপর দেখো সার্কোমাটাস চেঞ্জ হয়, এখানে যদি টিউমার, এটা সার্কোমাতে চেঞ্জ হতে পারে। টর্শন হয় পেনাকুলেটেড ফাইবারের, প্লাস এখান থেকে দেখো মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এখান থেকে আলটিমেটলি হেমোরেজ হতে পারে। আর পলিসাইথেমিয়া হয়, দেখা যায় যে যেহেতু অ্যানিমিয়া, সেখান থেকে ক্রনিক হাইপোক্সিয়া থেকে পলিসাইথেমিয়া হতে পারে। আরও পলিসাইথেমিয়ার কিছু কারণ থাকতে পারে। আচ্ছা, ইরাথ্রোপয়েটিন, ইরাথ্রোপয়েটিন ফাংশন এটা একটা কারণ। ইরাথ্রোপয়েটিন ফাংশন বাই দ্য ইউটেরাস, ফাংশন বাই দ্য টিউমার, এটা একটা কারণ। আর ইরাথ্রোপয়েটিন ফাংশন অফ দ্য কিডনি থ্রো ইউটেরিক প্রেশার। তো কিডনিতে দেখা যায় যে ইরাথ্রোপয়েটিন হচ্ছে, দেখা যায় যে কিডনিতে একটা প্রেশার পড়ে, তার কারণে ইরাথ্রোপয়েটিনের ফাংশন অল্টার হয়, ইরাথ্রোপয়েটিন বেশি বেশি প্রোডাকশন হয় এবং বোন ম্যারো থেকে আরবিসিও বেশি পরিমাণে রিলিজ হয়। আমরা এখন হিস্টেরেক্টমি কেন মায়োমেক্টমি সুপারিয়ার এটা পড়বো। মানে মায়োমেক্টমি হচ্ছে আফটার মায়োমেক্টমি, বিকজ আফটার মায়োমেক্টমি অপারেশন দ্য ফলোইং কন্ডিশন মে অ্যারাইজ। কি কন্ডিশন আছে? একটা হচ্ছে যে মায়োমাটা হয়েছিল সেটা হচ্ছে আবার হতে পারে, মানে ফাইব্রয়েড আর হরমোন সেন্সিটিভ, আমরা তো জানি যে সে ফাইব্রয়েড হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। এখন সার্জিক্যাল রিমুভালের পরে নিউ ফাইব্রয়েড আবার ওই যে রিমেইনিং ইউটেরাইন মাসেল আবার গ্রো করতে পারে। তারপর এই যে মেনোরেজিয়ার কথা বললো, কিছু ফাইব্রয়েড হচ্ছে ফুলি রিমুভ নাও হইতে পারে, এন্ডোমেট্রিয়াল চেঞ্জ রিমেইনিং থাকতে পারে, তো তখন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হইতেই পারে। প্রেগন্যান্সি মে নট আকার, কারণ হচ্ছে ফাইব্রয়েডের ওই জায়গায় হচ্ছে কি ডিস্টর্ড ইউটেরাইন ক্যাভিটি থাকে, এবং ইভেন আফটার রিমুভাল adhesion or endometrial damage may impair indentation. পারজিস্টেন্ট মেনোরেজিয়া থাকতে পারে, মানে সাম ফাইব্রয়েড যেটা হচ্ছে ফুললি রিমুভ করা সম্ভব না, এন্ডোমেট্রিয়াল চেঞ্জেস আসলে মে নট বি ফুললি রিমুভ, তখন এন্ডোমেট্রিয়াল চেঞ্জেস থেকে যায় এবং হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে থাকে। প্রেগনেন্সি মে নট অকার, ফাইব্রয়েড যেটা হচ্ছে কি ইউটেরাইন, দেখা যায় যে ডিস্টর্ড ইউটেরাইন ক্যাভিটি, ফাইব্রয়েড ইউটেরাইন ক্যাভিটি ডিস্টর্ড করা, তার কারণে ইমপ্লান্টেশন হতে পারে না। Myomectomy is difficult operation and it causes more blood loss. ফাইব্রয়েড হচ্ছে ভাস্কুলার থাকে হাইলি, যেটা আমরা আগেই বলছি যে সার্জারি করলে
এটা টেকনিক্যালি একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং এখানে ইন্ট্রা অপারেটিভ যে হেমোরেজের চান্স অনেক বেড়ে যায়। তো হিস্টেরেক্টমি হ্যাজ টু বি ডান ইনস্টেড অফ মায়োমেক্টমি। কেন আমাদের মানে হিস্টেরেক্টমি করতে হবে মায়োমেক্টমির বদলে? তো কিছু সার্টেন সিচুয়েশন আছে যেটা হচ্ছে কি দেখা যায় যে মায়োমেক্টমি, সার্টেন সিচুয়েশন মেক্স মায়োমেক্টমি ডিফিকাল্ট অর রিস্কি, সো হিস্টেরেক্টমি ইজ প্রেফার। যদি এক্সেসিভ হেমোরেজ হয় তখন হেভি ব্লিডিং এ দেখা যায় যে মায়োমেক্টমি সেফটি মায়োমেক্টমি করলে দেখা যায় যে আরো বেশি ব্লিডিং হবে, তখন কিন্তু আমরা সেফটিটাকে কন্ট্রোল করতে পারবো না। তার কারণে আমাদের হিস্টেরেক্টমি করতে হবে সেই কেসে। ক্লিভেজ কুড নট বি প্রপারলি আইডেন্টিফাইড। তো আমাদের সার্জারির সময় ফাইব্রয়েড প্লেন আমরা হচ্ছে ক্লিয়ার করতে পারি না ফ্রম নর্মাল মায়োমেট্রিয়াম। তো ডিফিকাল্ট টু রিমুভ ফাইব্রয়েড উইদাউট ড্যামেজিং ইউটেরাস অর কজিং ম্যাসিভ ব্লিডিং। তো হিস্টেরেক্টমি ক্ষেত্রে সেফার। বিগ ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড, তো ফাইব্রয়েড কিন্তু ব্রড লিগামেন্ট হচ্ছে ডিপ আর ভাস্কুলার হয় এবং রিমুভ করা অনেক হচ্ছে গিয়ে দেখা যায় যে ডিফিকাল্ট। বিগ সার্ভাইকাল ফাইব্রয়েড, তো ফাইব্রয়েড যদি থাকে সার্ভিক্সে যেটা হচ্ছে হার্ড টু অ্যাক্সেস। মায়োমেক্টমি একটা রিস্ক ক্যারি করে হেমোরেজের আর ইনজুরি তো আছেই। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কেন। তো আমরা সব আবার চলে যাই। আমরা কজেস অফ দি যেটা বলেছিলাম, আমরা কজেস অফ দি পলিসাইথেমিয়া ইন ফাইব্রয়েডে চলে যাই। এখানে হচ্ছে ইরিথ্রোপয়েটিন ফাংশন বাই দ্য টিউমার, মানে কিছু লিওমাইমা যে আছে যেগুলা, সেগুলা হচ্ছে ইরিথ্রোপয়েটিন লাইক ফ্যাক্টর সিক্রেট করে। মানে তখন হচ্ছে কি করে, বোন ম্যারো হচ্ছে গিয়ে এক্সট্রা আরবিসি তৈরি করে। তো বোন ম্যারো যদি এক্সট্রা আরবিসি তৈরি করে তখন পলিসাইথেমিয়া ডেভেলপ করে। আর দেখা যায় যে প্রেসার, কিডনিতে যে প্রেসার পড়ে সেটা হচ্ছে রেনাল টিস্যু হাইপোক্সিয়া করে এবং তখন কিডনি ইরিথ্রোপয়েটিন বেশি পরিমাণে প্রোডাকশন করে, তখন সেকেন্ডারি পলিসাইথেমিয়া হয়। আচ্ছা, তারপরে আমরা চলে যাই যে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ দ্য ফাইব্রয়েডের। ফাইব্রয়েডে আমরা জানি মেনোরেজিয়া হয়, মেট্রোরেজিয়া হয়, তারপর হচ্ছে কন্টিনিউড ভ্যাজানাল ব্লিডিং হতে থাকে, তার থেকে সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে। আর সিভিয়ার ইন্টারপেরিটোনিয়াল হেমোরেজ ডিউ টু রাপচার অফ দ্য veins ওভার সাবসেরাস ফাইব্রয়েড। তো এটা হচ্ছে সাবসেরাস ফাইব্রয়েড হচ্ছে গিয়ে দেখা যায় যে পেরিটোনিয়ামের নিচে হচ্ছে আন্ডার দ্য পেরিটোনিয়ামে সিট করে। তো হচ্ছে গিয়ে সারফেস ভেইন আর স্ট্রেসড অ্যান্ড ডাইলেটেড। তো যখন হচ্ছে প্রেসার সাডেনলি বেড়ে যায়, যেমন কাফ, স্ট্রেইন, ট্রমা, প্রেগনেন্সি অর ডিজেনারেশন, তো এই যে কনজেস্টেড যে ভেসেল গুলা, ভেইন গুলা আছে সেগুলো রাপচার হয়ে হিমোপেরিটোনিয়াম ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে পেশেন্ট শকে চলে যেতে পারে। এখন সিভিয়ার ইনফেকশন লিডিং টু পেরিটোনাইটিস অর সেপ্টিসেমিয়া, তো ডিজেনারেটিং অর যে নেটকোটিং ফাইবার আছে সেটা হচ্ছে পোর ব্লাড সাপ্লাই থাকে, তাহলে ইজিলি সে ইনফেক্টেড হতে পারে। তো যেটা বললাম যে সেখান থেকে ইনফেকশন হতে পারে। তারপর আমরা ইফেক্ট অফ দ্য ফাইব্রয়েড অন প্রেগনেন্সি নিয়ে পড়বো। প্রেগনেন্সিতে কি কি ইফেক্ট আমরা আগেই বলেছি, ইনফার্টিলিটি, অ্যাবর্শন এন্ড প্রিম্যাচুর লেবার। আরেকটা আছে ম্যাল পজিশন এন্ড ম্যাল প্রেজেন্টেশন। ফাইব্রয়েড হচ্ছে দেখা যায় যে ইউটেরাসের শেপটাকে চেঞ্জ করে ফেলে আর স্পেসকে অকুপাই করে ফেলে, তার কারণে হেড হচ্ছে গিয়ে লোয়ার সেগমেন্টে, ধরো লোয়ার সেগমেন্টেই ফাইব্রয়েডটা হলো, তখন হেড কিন্তু লোয়ার সেগমেন্টে দেখা যায় যে সেটেল হতে পারবে না, তখন যে ব্রিজ পজিশন হতে পারে ফিটাসের, বা হচ্ছে গিয়ে ট্রান্সভার্স আর অবলিক পজিশন হতে পারে। অবস্ট্রাক্টেড লিভার যদি হয়, সার্ভাইকাল আর লোয়ার সেগমেন্ট ফাইব্রয়েড, তো ফিজিক্যালি হচ্ছে বার্থ ক্যানেলকে ব্লক করে দেয়। তারপর ইনকোঅর্ডিনেটেড আর উইক কন্ট্রাকশন অ্যারাউন্ড হার্ড নোডিউলস, তো তখন হচ্ছে কি লেবার প্রোগ্রেস করে না। পোস্টপার্টাম হেমোরেজ হয়, দেখা যায় যে মায়োমেট্রিয়াম দেখা যায় যে ইনফিলিট হয়ে যাচ্ছে ফাইব্রয়েড দিয়ে, তখন হচ্ছে গিয়ে মানে দেখা যায় যে কি হয়, ইউটেরাইন অ্যাটনি ডেভেলপ করে। তো তখন হচ্ছে ইউটেরাস আগের মতো ঠিক মতন সুন্দর মতন কন্ট্রাক্ট হতে পারে না, ভেসেল গুলাও কন্ট্রাক্ট করতে পারে না। তো তখন কি হবে, যে ব্লিডিং হতে থাকবে, পোস্টপার্টাম হেমোরেজের পরিমাণ বেড়ে যাবে। আর প্লাসেন্টা ওভার ফাইব্রয়েড তখন পোর সেপারেশন হবে, তখন আস্তে আস্তে ব্লিডিং হয়ে যাবে। আর যদি ওভার ডিসটেন্স ইউটেরাস থাকে তখন মাল্টিপল ফাইব্রয়েড হয়, তখন হচ্ছে কিন্তু রিট্রাকশন কমে যায়, মানে যে কন্ট্রাকশনটা কমে যায়। তারপর সাব ইনভলিউশন অফ দ্য ইউটেরাস, তো ডেলিভারির পরে ফাইব্রয়েড হচ্ছে কি, ফাইব্রোলাডিন ইউটেরাস তো হচ্ছে কি স্ট্রিং হতে পারে না, কারণ হচ্ছে ফাইব্রয়েড তো ইন্টারফেয়ার করে সাস্টেন কন্ট্রাকশন এবং রিট্রাকশনের।
তো তখন সাব ইনভলিউশন হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে ইউটেরাস যে কন্ট্রাকশন হতে পারতেছে না, সে নিজে তো কন্ট্রাকশন হতে পারতেছে না, সে বাল্কি হয়ে আছে, তার পাশাপাশি কি হয় তার ভেসেল গুলো কন্ট্রাকশন হতে পারতেছে না, যার কারণে আমাদের যে ব্লিডিং, ওই ব্লিডিংটা আমরা কন্ট্রোলে আনতে পারতেছি না, তার কারণে পোস্টপার্টাম হেমোরেজ বাড়তেছে। ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন ফাইব্রয়েড, এখানে হচ্ছে গিয়ে দেখা যায় ইনক্রিজ গ্রোথ অফ দ্য টিউমার। তো ফাইব্রয়েড হচ্ছে গিয়ে দেখা যায় যে মেনি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন রিসেপ্টর আছে। এখন প্রেগন্যান্সিতে বোথ হরমোনই অনেক বেশি থাকে, তখন কিন্তু ফাইব্রয়েডের স্মুথ মাসেলের হাইপারট্রফি হয় এবং হচ্ছে গিয়ে দেখা যায় যে ফাইব্রয়েডটা হচ্ছে এনলার্জ হয়ে যায়, স্পেশালি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে। আর ফাইব্রয়েড এনলার্জ কুইকলি ইন প্রেগন্যান্সি, ইটস রিলেটিভলি পোর সেন্ট্রাল ব্লাড সাপ্লাই কান্ট কিপ আপ, ইসকেমিয়া ডেভেলপ করে তখন। টর্শন, যেটা পেনাকুলেটেড সাবসেরাস ফাইব্রয়েড আর অন স্টক। তো গ্র্যাভিড রাইজিং ইউটেরাস চেঞ্জ হয় পজিশন, তার পজিশনটাকে প্রায় চেঞ্জ করে। তো স্টক হচ্ছে টুইস্ট হতে পারে, যদি স্টকটা টুইস্ট হয়ে যায় তখন টর্শন হয় এবং হচ্ছে তখন থেকে পেইন হয়। ইনফেকশন, ডিজেনারেটেড অর নেক্রোটিক ফাইব্রয়েড আর লো রেজিস্ট্যান্ট টিস্যু ইন পিরপিডিয়াম, cervical dilatation and lochia favor ascending infection, fibroid can get secondarily infected. তো ডিজেনারেটিভ ও নেক্রোটিক ফাইব্রয়েড হচ্ছে গিয়ে দেখা যায় যে ইজিলি ইনফেকশন হতে পারে এখানে।